আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জি9 এর সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত। ডাক্তার শায়ন্ত, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ, এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। মিস্টার রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। বলা যায় বিএনপিকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। রাজধানীতে এক সমাবেশে তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ফ্যাসিবাদীদের দিকে না ছুটে জুলাইয়ের বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন। প্রশ্ন হলো, বিএনপির সাথে একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা দলগুলো কেন এখন আরেকটা বিপ্লবের কথা বলছেন? কেন তাদের মনে হচ্ছে বিএনপি জুলাইয়ের বিচার না করে বরং নব্য ফ্যাসিবাদের পথে হাঁটছে? একই সাথে আজকের আলোচনায় বিশ্লেষণ করতে চাই, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির ডাক দিয়ে কি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, আর কি করল সরকার? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরটিও প্রাসঙ্গিকভাবে আজকের দিনের বড় খবর আলোচনা হিসেবে এই নির্বাচিত খবরের টেবিলে আনতে চাই। চলুন শুরুতেই 11 দলীয় ঐক্যের প্রতিবেদনটি আমরা দেখে আসি। মঙ্গলবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে মাঠে ছিল 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। পরে বিকালে রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ করেন জোটের নেতারা। বক্তব্যের শুরুতেই ক্ষমতাসীন বিএনপিকে এক হাত নেন বিরোধী দলের নেতারা। বলেন, ভারত আর আওয়ামী লীগের সাথে আঁতাত করছে সরকার। একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে। আমরা বলবো, আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা। জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকারীদের বিচার করতে ভয় পাচ্ছে অভিযোগ করে চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করা হয়। আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। বিএনপিকে ফ্যাসিবাদের দিকে না ছুটে জুলাইয়ের বিচার নিশ্চিতের দাবি তোলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। নব্য ফ্যাসিবাদ নির্মূলে আরেকটি বিপ্লব প্রয়োজন উল্লেখ করে আন্দোলনের সামনের সারিতে থাকার ঘোষণাও দেন শফিকুর রহমান। বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। সম্মানিত সভাপতি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। ডাক্তার শায়ন্ত, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। ধরুন, শফিকুর রহমানের একটা বক্তব্যের একটা অংশ আমরা শুনছিলাম, এছাড়াও এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা তো বক্তব্য দিয়েছেন। শফিকুর রহমান তার বক্তব্যের এক এক জায়গায় নানান প্রসঙ্গগুলো এনেছেন। একটা জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে লোকজনদেরকে বসানো, জেলায় জেলায় প্রশাসক নিয়োগ, নানান জায়গায় তারা আসলে দেখছেন যে একে একে বসানো হচ্ছে। ফলে এই যে একে একে সবগুলো জায়গা দখলে নেওয়ার প্রয়াস বা পায়তারা যাই বলেন না কেন, সেটাকে যদি আমলে নেওয়া হয় তাহলে বিএনপি আবারও সেই একই পথে হাঁটছে। একদলীয় শাসন বা একদলীয় সব জায়গায় করে নেয়ার যে চেষ্টা, এটাকে কি অযৌক্তিক বলা যায়? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইটা রিয়ালিটি যে বাংলাদেশে যতদিন পর্যন্ত না আপনি এমন কোনো পদ্ধতির প্রবর্তন করতে না পারেন যে যার মাধ্যমে ভিসি নিয়োগ,
বা বিভিন্ন জায়গায় প্রশাসনিক পদে লোক নিয়োগ বা পদায়ন করা, সেটার একটা গ্রহণযোগ্য পদ্ধতি বাংলাদেশে অ্যাডাপ্টেড হচ্ছে, ততদিন পর্যন্ত এই এখন যেটা হচ্ছে এটাই হবার কথা। আজকে যদি বিএনপি না এসে গত নির্বাচনে জামায়াত এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেত, তাহলে কি আপনার মনে হয় তারা বেছে বেছে তাদের লোক না নিয়ে তারা বিএনপির লোক বা অন্য কারো কোনো পক্ষের লোক অথবা যোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে এমন কাউকে পদায়ন করতো না? একটা রাষ্ট্র বাংলাদেশে, আমেরিকায় তো একটা সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রশাসনিক রদবদল পুরাটাই তার পক্ষের লোক হয়ে যায়, তাতে কি আমেরিকায় সব খারাপ হয়ে যায়? বাংলাদেশে হচ্ছে গিয়ে যোগ্য লোক শুধু দলীয় আনুগত্যই দেখে না, এখানে আরো অনেক অনুষঙ্গ যোগ হয়ে অযোগ্যরাও ঢুকে পড়ে। একটা সরকার চালাতে হলে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে বা চলে, তাতে সরকারের চিন্তা থাকে আমি কোন লোকটাকে এইখানে দায়িত্ব দিলে সে সরকারের পলিসিটা রিড করতে পারবে এবং ধারণ করে স্থিতিশীলতা বজায় রেখে রাষ্ট্রকে বা সরকার পরিচালনাটাকে এগিয়ে নিতে পারবে। সেই পলিসি অ্যাডাপ্ট করে সরকার তার পছন্দের, তার দৃষ্টিতে যোগ্য এবং যে তাকে রিড করতে পারবে এবং ধারণ করতে পারবে এরকম লোককে বসায়। ওকে, দলীয় এখন আনুগত্য, যদি দলীয় আপনি আনুগত্য মনে ঠিক করেন, আছে, শেষ করি শান্ত। কথাটা, জি, please। সেইখানে তখন ভিসি নিয়োগ মনে করেন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ভিসি নিয়োগ হয়েছে, তখন ভিসি নিয়োগ হয়েছে কোন ক্রাইটেরিয়ায়? এই তখন তো চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় তো আওয়ামী লীগপন্থী ভিসি নিয়োগ হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তখন তো জামাত এটার প্রতিবাদ করে নাই যে এই পদ্ধতির ভিসি নিয়োগ আমরা মানি না। এনসিপি তো তখন বলেনি এই পদ্ধতিতে ভিসি নিয়োগ হতে পারবে না, দলীয় আনুগত্যের এটা দেখা হবে না। সেই রাজশাহী চিটাগাংয়ের ভিসিদের বিরুদ্ধে ব্যাপক স্বজনপ্রীতি দুর্নীতির অভিযোগও তো পরে আসলো, সংবাদ মাধ্যমে আসছে, আপনারাই প্রকাশ করেছেন। তার মানে হচ্ছে আমাদের আমূল একটা পরিবর্তন যতদিন পর্যন্ত ওই রকম পদ্ধতির মধ্যে আমরা না ঢুকতে পারি, ততদিন পর্যন্ত এই পদ্ধতিতে মেনে নিতে হবে। এর মধ্য থেকে যারা ওইখানে পদে যান তারা যাতে অগণতান্ত্রিক, অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ না করেন, তারা যাতে শিক্ষক সুলভ আচরণের মধ্যে থাকেন কিনা, তার বাইরে গেলে ওইটা সমালোচনাযোগ্য হতে ওকে, পারে। ফাইন। আপনার পয়েন্টটাকে, যে পয়েন্ট আপনি রেজ করলেন, নিশ্চয়ই আমি সেটা নিয়ে মাহফুজুর রহমানের কাছে যাব। তবে এই ফাঁকে আমরা বরং আমাদের সাথে আরো দুই অতিথিকে যোগ করে নিই। আমাদের সাথে যোগ দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিএনপি থেকে অ্যাডভোকেট রফিক শিকদার এবং এনসিপি থেকে এস এম সাইফ মুস্তাফিজ। তাদের কাছ থেকে তাদের বিশ্লেষণটা শুনতে চাইবো নিশ্চয়ই। আশা করি তারা আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমি বরং মাহফুজুর রহমান, তাহলে যেটা শান্ত সাহেব বলছিলেন যে ধরেন যোগ্যতা, মেধা, সেগুলো তো একটা প্রসঙ্গ, কিন্তু আবার একই সঙ্গে দলীয় আনুগত্যটাকে তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু যোগ্যতা, মেধার যদি প্রশ্নটা আসে, তাহলে জুলাইয়ের সময়টাতে বাংলাদেশের মানুষ আসলে কিসের জন্য লড়লো? না, একটা জিনিস পরিষ্কার আমার কাছে মনে হয় যে জুলাইয়ের আন্দোলনের সাধারণ মানুষ যদি বলেন, যারা অংশ নিয়েছিল সেই আন্দোলনে, তাদের একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল যে এর আগের নির্বাচনগুলিতে তৎকালীন সরকার অন্য কোনো রাজনৈতিক দলকে বা তার নিজের পছন্দের রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। অনেকটা একচেটিয়াভাবে নির্বাচন করে তথাকথিত সেই রকম নির্বাচনে নিজেরা নির্বাচিত হয়ে এসেছিল। সাধারণ মানুষ ভোটাধিকার পায়নি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো তারা চেয়েছিল যে সরকার ব্যবস্থার পরিবর্তন হোক এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এমন একটা নির্বাচন ব্যবস্থা হোক যাতে সবাই সেখানে নিজের পছন্দ মতো ভোট দিতে পারে। সেটা কম বেশি হয়েছে। 12 ফেব্রুয়ারির পরে আমরা দেখেছি যে একটা নতুন সরকার গঠিত হয়েছে। সেই সরকার কিভাবে গঠিত হলো? মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হলো, কেননা ওই নির্বাচনটা একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হয়েছে, কোনো রাজনৈতিক সরকারের মাধ্যমে হয়নি। এখন যেহেতু আমরা একটা সংসদ পেয়েছি, আন্দোলনে যারা যেভাবেই যুক্ত ছিলেন তাদের প্রত্যেকেরই তো প্রাথমিক দায়িত্ব আমি এখন মনে করি সংসদকে কার্যকর করা। এখন সংসদের বাইরে কেউ আন্দোলন করতে পারবে না এমন কোনো কথা নেই, আন্দোলন আপনি মাঠে সবসময় করতে পারেন। কিন্তু যেহেতু আপনি সংসদে নির্বাচিত হয়েছেন, সংসদে আপনার প্রতিনিধিত্ব আছে, আপনি সংসদকেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু করেন না, তাহলেই তো গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়। আর যদি এই সমস্ত
নিয়োগ নিয়ে, তাদের পদ্ধতি নিয়ে আপনার কোনো আপত্তি থাকে, রাজনৈতিক দলের উচিত সরকারের কাছে অথবা জনগণের সামনে একটা প্রস্তাবনা হাজির করা, অর্থাৎ যে এই পদ্ধতিতে উপাচার্য নিয়োগ হতে পারে, এই পদ্ধতিতে ওই নিয়োগ হতে পারে, ওই পদ্ধতিতে ওই নিয়োগ হতে পারে, এটা সরকারের কাছে প্রস্তাব করেন। এটা যদি রাজপথে করতে চান তাও হয়, সবচেয়ে ভালো হয় যদি এই প্রস্তাবটা সংসদে নিয়ে আসেন। সংসদে তো এখন পর্যন্ত আমি দেখিনি যে কোনো রাজনৈতিক দল আপত্তি করেছে যে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, সবাই তো সেখানে কথা বলছেন। তো সেইখানে এই যদি মনে করেন এই নিয়োগটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, তাহলে এই নিয়োগটা নিয়েই কথা বলেন, এবং সেইখানে একটা স্পষ্ট, আপনি যদি বিরোধী দল হন, স্পষ্ট একটা পদ্ধতি প্রস্তাব করেন যে এই পদ্ধতিতে আমরা নিয়োগ দেখতে চাই, এরপরে আলাপ আলোচনা হোক, সিদ্ধান্ত হোক। কিন্তু সংসদের কথাও যখন সামনে আসে এবং সংসদের যে ছবি আমরা দেখতে পাই, সেই জায়গা থেকেও তো যারা মাঠের বিরোধী পক্ষ তারা তো এই প্রশ্নটাই বারবার তোলে যে আসলে সেই সংসদেই বলেন, ক্ষমতায় বলেন বা মসনদে যেখানেই বলেন, সেখানে বসেই নাকি বিএনপি পাল্টাতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় যে তার সুর আসলে পাল্টে যাচ্ছে? না, অবশ্যই আপনার বিরোধী দলে থাকলে যে ভাষায় কথা হয়, সরকার যখন গঠন করে তখন একটা রাজনৈতিক দলের ভাষা পরিবর্তিত হতে পারে, কিন্তু কথা হলো যে সেই রাজনৈতিক দল নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছিল সেইটা পূরণ করার জন্য সরকারে আসার পরে সে কতটা সচেষ্ট, সেটাই আমাদের দেখতে হয়। এক, আর দ্বিতীয় কথা যেটা বললাম যে সংসদে তো আপনার প্রতিনিধিত্ব আছে, আপত্তি যদি করার থাকে এবং যদি মনে করেন যে সংসদেও সরকারি দলের চরিত্র পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই প্রতিবাদটুকু আপনি সংসদে করেন, মানে কথাটা সেখানে বলেন, কারণ সংসদের কিন্তু সমস্ত কথা প্রসিডিংস লিপিবদ্ধ হয়, এটা কিন্তু রেকর্ড থাকে। ফলে শায়ন্ত আপনার কাছ থেকে একটু নিশ্চয়ই জানতে চাইবো যে ধরেন সংসদের কথা বলছেন, কিন্তু সংসদে যখন আমরা যে আর্গুমেন্টগুলো শুনি সেগুলোকে আপনার কাছে মনে হয় না যে যেই ক্ষমতাচ্যুত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংসদে বসে যে ধরনের কথাগুলো বলতো, যে ধরনের আলোচ্য বিষয়গুলো সামনে আসতো, সেগুলো আসলে প্রতিধ্বনিত হচ্ছে? কি কারণে বলছি, আপনি যদি আজকেও সংসদে খেয়াল করেন, বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু তিনি বলছেন যে ধরেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চয়ই অনেকেই চাইবেন, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন যে তাকে ফিরিয়ে নিয়ে এসে আয়নাঘরে দিতে হবে। মানে আয়নাঘর তো থাকবে না, এমনটাই তো কথা ছিল। বিএনপির যারা নেত্রী যারা আছেন সংসদে কথা বলছেন, তারা কি আয়নাঘর চাইছেন বলে মনে হয়? না, এইটা আক্ষরিক অর্থ ওইভাবে দেখা ঠিক হবে না। এটা একটা সিম্বলিক কথা যে উনি মানুষকে এতটা অত্যাচার করেছেন, ওনাকে ওইটা উপলব্ধি করানোর যে ভেতরকার যে আকাঙ্ক্ষা বা যে বিরক্তি বা রাক্ষোভ, সেটার প্রকাশ। এটা আক্ষরিক অর্থে আয়নাঘরে কি কেউ ঘোষণা দিয়ে রাখে? বিষয়টা হচ্ছে ওনাকে বিচারের আওতায় আনা হবে। বরং আমি বলি অক্ষরের বাইরে যদি আক্ষরিকে যদি যান, সেখানে তিনি বলছেন যে তিনি তার সময় শেখ হাসিনার সময় যেভাবে ইলেকট্রিক চেয়ারে বসে শক দেওয়া হতো, সেই শকটাও নাকি দিতে হবে। এইটা ওনাদের রাগের প্রকাশ, কিন্তু কারো যদি এটা আকাঙ্ক্ষা থাকে সেটা এভাবে প্রকাশ্যে বলে না। এটা হচ্ছে উনি এতটা জিঘাংসা চরিতার্থ করেছেন, এতটা অমানবিক অ্যান্ড ইনহিউম্যান হয়েছেন এতটাই টর্চারের ক্ষেত্রে, সেই জন্য রাগের প্রকাশ। কেউ যদি সত্যি সত্যি আবারও এরকম আয়নাঘরের মতো কিছু করতে চান, আবার যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং ফিরিয়ে আনতে চান, তারা ঘোষণা দিয়ে করবেন না। উনি জাতীয় সংসদে এটা বলার অর্থ হচ্ছে অতীতের এই রকম অত্যন্ত জঘন্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ওনার ভেতরের রাগটা প্রকাশ করেছেন। ফলে এইটা খুব ধর্তব্যের কথা না। বরং আমি যেটা বলি, জাতীয় সংসদে যেরকম ফ্রুটফুল একাডেমিক প্রো পিপল প্রো কান্ট্রি যে আলোচনাটা হওয়া উচিত ছিল, যেটা সাধারণত বিরোধী দল এই ক্ষেত্রে প্রেসার ক্রিয়েট করে, সেটা না করে তাদের পল্টনি বক্তৃতাটার প্রাধান্য বেশি দেখছি। তারা রাগ ক্ষোভ একদম গলা ফুলিয়ে যেভাবে বক্তৃতা দিচ্ছেন, লজিক্যালি যেটা ভাই বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাবনা, যে 25টা বিশ্ববিদ্যালয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে, ভিসি নিয়োগ হয়েছে এবং এই ক্রাইটেরিয়া সবই দলীয় আনুগত্যের ফলে। ওরা বলুক যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এইভাবে ভিসি নিয়োগ করতাম, আমরা দাবি করব যে প্রধানমন্ত্রী বা বিএনপির যে মেধার মূল্যায়ন করবার যে অঙ্গীকার, তার নিরিখে তিনি এইরকম একটা পদ্ধতি আমরা দিচ্ছি, দরকার হইলে এটা প্লাস মাইনাস হতে পারে, সংসদীয় কমিটিতে যাক, আলোচনা করেন, আমরা এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টরগুলোকে একটু শৃঙ্খলার মধ্যে আনতে চাই এবং মেধার মূল্যায়নের অঙ্গীকার সরকারি দলের আছে, আমরা সহযোগিতা করছি। সেরকম কিছু কি আপনি পাচ্ছেন? মাইক্রোওভেন নিয়ে, ওয়াশিং মেশিন নিয়ে
গাড়ি পাওয়া নিয়ে যত উতলা বক্তব্য দেখছি, আমরা তো এরকম ক্রিয়েটিভ, এরকম গঠনমূলক, দেশকে পুনর্গঠনের জন্য যেই লেখাপড়া করে লজিক্যাল ভবিষ্যৎমুখী যে প্রস্তাবনা দরকার, সেটা কি আপনি দেখছেন সংসদে? তাহলে এদেশের মানুষ কাদের সংসদে পাঠালো? আমার মনে হয় যে এখন 16 বছর ধরে এসে গণতন্ত্রের চর্চা হয় নাই। সংসদীয় গণতন্ত্র তো একেবারেই না, আমরা একটা ভ্যাকুমের মধ্যে ছিলাম। এইবার জামায়াত ইসলামের যে 72 জন জোট সহ 77 জন সম্ভবত যে যারা গেছে, তাদের মধ্যে হাতে গোনা 3 জন বা 4 জন বোধহয় আগে এমপি ছিলেন, জাতীয় সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। ফলে তাদেরও শিখে উঠতে একটু সময় লাগবে, পড়াশোনা করতে হবে, সংসদীয় রীতিনীতি বুঝতে হবে। সুতরাং এই সময় কিন্তু একটা ভ্যাকুম থাকতেই পারে, সেটা চলছে। আমি বলছি তাদের প্রতি এটা রাক্ষোভ বা তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে না, আমি বলছি তাদের কাছে প্রত্যাশা থেকে তারা যেন এইদিকে মনোযোগ দেন, একটু লেখাপড়া করেন, একটু যুক্তিযুদ্ধে কিভাবে আনা যায় সরকারকে ঠিক পথে। সরকার তো 2/3 মেজরিটি, তাদের অনেক কিছুতেই তাদের ভিন্ন চিন্তা আসতে পারে, এটা সব দেশে সব জায়গায় হয়। বিরোধী দলের যে দায়িত্ব সেটাকে আরো গঠনমূলকভাবে প্রয়োগ করুক। সরকারের যেখানে ব্যত্যয় ঘটছে, আমি নিজেও চাই তাদেরকে কোথাও শুভবুদ্ধির উদয় হোক, কোথাও চাপে ফেলে লাইনে আনি আমরা। ওকে, আপনি বলছেন যে বিরোধী দল তাদের কার্যক্রমটা ঠিক মতো করুক, গঠনমূলক সমালোচনা করুক, একই সঙ্গে করতে হবে। রাইট, সরকারকেও নিশ্চয়ই তার কার্যক্রমটি ঠিক মতো দেখাতে হবে। আমরা বরং এই আলোচনায় আমাদের সাথে 2 অতিথিকে যোগ করে নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, তিনি আমার সাথে যোগ দিচ্ছেন। একই সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, আশা করি আপনি আমাদের আলোচনা যা চলছিল এতক্ষণ কিছুটা হয়তো শুনতে পেয়েছেন। সেক্ষেত্রে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত একটা প্রসঙ্গ বলছিলেন, যখন 11 দলীয় ঐক্য এই বক্তব্য সামনে আনে যে বিএনপি নব্য ফ্যাসিবাদের পথে হাঁটছে, কারণ তারা এই জায়গাগুলোকে আসলে তাদের দখলদারিত্ব বা দখলের মুক্ত রাখতে পারছে না। সেক্ষেত্রে ডাক্তার সায়ন্ত বলছিলেন যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা যা ঘটেছে সেগুলোকে আসলে কিভাবে দেখব, পাশাপাশি এই সময় যদি জামায়াত এনসিপি ক্ষমতায় থাকতো তাহলে কি তারা কি এই প্রক্রিয়ার বাইরে যেত? জি, ধন্যবাদ আপনাকে, আমার বিপুল সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সায়ন্ত ভাই যে কথাগুলো বলেছেন সেটা আসলে কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, বা আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে কারা কতটুকু লাভবান হয়েছে, এটা তো আসলে সবাই জানে। এটা তো আসলে সবার সরকার ছিল। এবং মোটা দাগে যদি আমরা বলি যে আমাদের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রীরা আছেন তারা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিল। তো আবার আমরা দেখতে পাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেও দাবি করছেন লন্ডন বৈঠকের পর থেকে সংসদে আসার ক্ষেত্রে কতটুকু কি ভূমিকা, কতটুকু কি নেগোসিয়েশন বা ইন্টারনাল যে বার্গেনিং এর জায়গা, সেটা আসলে কতটুকু কি হয়েছে সেটা কিন্তু তারা অনেকভাবে আসলে বুঝিয়ে দিচ্ছে। তো আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় লাভ লসের জায়গাটাও দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে বিএনপির সরকার বা বর্তমানে বিএনপির যারা অ্যাফিলিয়েটেড আছে তারাই মোটা দাগে আসলে সেখানে সুবিধা পেয়েছে। এবং পাশাপাশি যে পরিবর্তনের জন্য আসলে জুলাই গণঅভ্যুত্থান হলো, যে পরিবর্তনের জন্য আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট সময় পেল একটা সংস্কারের রূপরেখা বা একটা রোড ম্যাপ তৈরি করে দেয়া নির্বাচনের জন্য, সেটা তারা যতটুকু পেরেছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আরো কিছু আশা বা আরো কিছু আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের তাদের প্রতি ছিল, কিন্তু নানাভাবে আসলে রাজনৈতিক দলগুলোর থেকে আসলে সেরকম সহযোগিতা বা সেই রকম সাপোর্ট সিস্টেমটা না পাওয়ার ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে পুরোটুকি মানে সংস্কারের ক্ষেত্রে তারা পারেনি। কিন্তু অধ্যাদেশ গুলো থেকে শুরু করে বা যেই জুলাই সনদ এবং গণভোটের যে গণরায়ের যে জায়গাটা তৈরি হয়েছিল এবং যে নির্বাচনের মধ্য দিয়ে গণভোটের হ্যাঁ ভোটের রায় এসছে, জনগণের রায় দিয়েছে, সংস্কারের জন্য রায় দিয়েছে, আমরা তো দেখতে পেলাম যে বিএনপি সরকার এসে তার কোনোটাই বাস্তবায়ন করছে না। বরঞ্চ এই 17 বছরের যে ফ্যাসিবাদ কাঠামো ছিল, যেইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাগুলো যেভাবে দখল করা হতো, ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে যেটা আওয়ামী লীগ 17 বছর ধরে আসলে যে ক্রাইটেরিয়াতে সবকিছু দখল করেছে, ভোগ করেছে, বিএনপির জায়গাটা থেকে তারা অতি দ্রুত মানে 4-5 মাসে সব দখল করতে পারছে।
বা সেটা দখল করতে চাচ্ছে। মানে আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংক, তারপরে আপনার এই যে বিসিবি বলেন, বিসিবিতে আপনি দেখবেন A to Z, মানে কিং জং উং এর ভোটের কায়দায় আমরা দেখতে পেলাম যে এখানে মন্ত্রীপুত্ররা কিভাবে সব দখল করে ফেললো। যদি আমি আগের আমলের সাথে কম্পেয়ার করতে চাই, মানে আওয়ামী লীগের সময়, সেখানে আমরা দেখতাম যে পলিটিক্যাল পোস্ট হিসেবে নাজমুল ইসলাম, পাপন বা কিছু লোকজনকে আমরা দেখা যেত যে অটোক্রেটিক ওয়েতে তারা সেটা ভোগ দখল করছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 2-3 জন ক্রিকেট বাদে সবাই সাইফ মুস্তাফিজ একটু বুঝে নেই। আমি যদি সায়ন্তর কথা বুঝে থাকি তাহলে তিনি বলছিলেন যে ধরেন সরকার চালাতে গেলে যে ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেক্ষেত্রে তারা পরীক্ষিত মানুষকেই তার আশপাশে বা গুরুত্বপূর্ণ পদগুলোতে সে বসাবে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে সেই পদগুলোতে আসলে অযোগ্য লোক বসছে কিনা। ডেফিনেটলি আমি তো বলছি যে অযোগ্য লোকজনকেই তো বসানো হচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর বানানো হয়েছে, আপনি যদি গভর্নরদের র্যাঙ্কিংও করেন বা আগের পূর্বের গভর্নরদের ক্রাইটেরিয়া দেখেন, তাদের মানে সেই জায়গা থেকে যোগ্যতা দেখেন, এক্ষেত্রে তো মানে আমূল একটা মানে একটা বিপরীত একটা ধর্মীয় একটা অবস্থান আমরা দেখতে পাই। এছাড়া যে প্রতিষ্ঠানগুলোতে, মানে আমি বিসিবিটা কেন বলছি, কারণ আপনি সারা বাংলাদেশের যদি জায়গা আপনি চিন্তা করেন যে বিভিন্ন জায়গায় যে প্রশাসক বসানো হচ্ছে, তারা আসলে কোন ক্রাইটেরিয়া বসানো হচ্ছে? এখন দলীয়করণ বা এইটার বিরুদ্ধেই তো আসলে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এটার তো সেটার বিরুদ্ধে হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে প্রত্যেকটা জায়গায় নিজেদের লোকজনকে বসিয়ে রাখতো, রেজার যোগ্য লোকজনকে না বসিয়ে, তো সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। যারা নির্বাচনে হেরেছে বা বিএনপিতে কোনো পোস্ট পজিশন পায়নি, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিসিবিটা কেন বললাম, যে সালাউদ্দিন আহমেদের সন্তান, তারপরে আমির খসরু আহমেদের সন্তান, মানে এরা আসলে কত বড় ক্রীড়া সংগঠক। এদের থেকে কি বাংলাদেশে ক্রীড়া সংগঠক নেই, নাকি তৃণমূল থেকে যারা ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছে, ক্রিকেটের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে, সেই মানুষগুলোকে কিন্তু এখানে মূল্যায়ন করা হয়নি, বরঞ্চ কারা বিএনপিকে তোষামোদী করতে পারে, কারা বিএনপিকে জিহুজুর করতে পারে, সেই ক্রাইটেরিয়াতে একটা বাপের দল ক্রিকেট বোর্ড তারা সাজিয়েছে। এবং পাশাপাশি আপনি বর্তমানে যতগুলো সেক্টর দেখবেন, সাইফ মুস্তাফিজ আপনি থাকুন, আপনার কথা আমার কাছে স্পষ্ট। আসলে এটা একটু আমার সময় নিয়ে দেখতে চাই আসলে তারা আসলে তাদের কতটা পরীক্ষা দিতে পারলেন, আমরা কি দ্রুতই আসলে এই মন্তব্যে যাচ্ছে কিনা সেটা নিশ্চয়ই আরো সময় গেলে আমরা স্পষ্ট হতে পারবো। কিন্তু আপনাদের অভিযোগের জায়গা থেকে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আমার আরেকজন অতিথি আছেন, আপনার বক্তব্য থেকে আমি বরং রফিক শিকদারের কাছ থেকে শুনি, তারপর আমার সাথে আমার প্যানেলে আরো দুজন অতিথি আছেন, তাদেরও মন্তব্য নিশ্চয়ই শুনতে চাইবো। সেক্ষেত্রে রফিক শিকদার, আপনার কাছে প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কেন আসলে যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলেন তারা এখন কেন বিএনপির মধ্যে ফ্যাসিবাদের ছায়া দেখতে পাচ্ছে? একই সঙ্গে এই অভিযোগটাও উঠছে যে অযোগ্য লোকদেরকে শুধু দলীয়করণের ভিত্তিতে, দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। আর কি বিএনপিতে কোনো লোক নেই যারা মেধার ভিত্তিতে বসতে পারেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকবৃন্দকে এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সংসদ হচ্ছে একটা গণতন্ত্রের চর্চা কেন্দ্র। দীর্ঘ ফেসিবাদ সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদের পতনের পর বাংলাদেশে অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও, যে কোনো সময়ের চেয়েও ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটি নির্বাচন হয়েছে 2025 সালের 12ই ফেব্রুয়ারি। যে নির্বাচনটি হবার বেলায় ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমি ফ্রি, ফেয়ার ইলেকশন করাবো। সেই ইলেকশনে ক্রিয়াশীল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল অংশ যেমনি নিয়েছিল, ঠিক তেমনি দেশের আবাল বৃদ্ধ জনতা, যারা ভোটার, সকল ভোটাররা সে ভোটে অংশগ্রহণ করেছিল। নির্বাচন কমিশন ছিল স্বাধীন এবং নির্বাচন কমিশনকে যে সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ, প্রত্যেকটি অনুচ্ছেদ তারা অ্যাডজাস্ট করতে পেরেছে, এক্সারসাইজ করতে পেরেছে এবং যে পদ্ধতিতে নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে সে পদ্ধতি তারা অবলম্বন করেছে এবং অবশেষে সমগ্র বিশ্ববাসীর কাছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে সেটি প্রতীয়মান হয়েছে। এবং গণতন্ত্রের অতন্য প্রহরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন দীর্ঘ 17 বছর। বেগম খালেদা জিয়ার স্বপ্ন 17 বছর পরে 12ই ফেব্রুয়ারি বাস্তবায়ন হয়েছে
একই সাথে যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে রক্তস্রোতের মধ্য দিয়ে আমরা সেদিন গণতন্ত্রকে ফিরে পেয়েছিলাম। তাই আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই বিরোধী দল যারা আছে পার্লামেন্টে কিংবা যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তাদের দাবি থাকতেই পারে যে ফেসিবাদী যারা ছিল কিংবা গত 17 বছর যারা গুম খুন করেছে, অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, দর্শন করেছে, তাদের বিচার হওয়া উচিত। স্বাধীনতা বিরোধিতার কারণে যদি জামাত ইসলামের বিচার হতে পারে 40 বছর পরে, তাহলে গত 17 বছর যারা গুম খুন করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তাদের বিচার কেন হবে না? আমি এ ব্যাপারে বিরোধী দল যারাই বলেছে যে আমরা বিচার চাই, আপনাদের এখানে আজকে চলে দেখছি নির্বাচিত খবর, বিচার করুন, না হয় রাস্তা খুঁজুন। কথাটি একটু শক্ত হয়েছে, তারপর আমি বলবো এটি দাবি বিরোধী দলের সরকারের কাছে। আমি একজন রাজপথের সৈনিক হিসাবে, আমি একজন বিএনপি কর্মী হিসাবে বলবো যে গত 17 বছর অপকর্মের বিচার বাংলা মাটিতে হবে এবং হওয়া উচিত। একই সাথে যদি বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনজির পুলিশের সাবেক আইজিপি দুর্দান্ত প্রতাপ নিয়ে বক্তব্য রাখত, রাজনীতিবিদের মতো বক্তব্য রাখত, এমনকি তার বক্তব্যগুলো যদি কিছুদিন আগে শুনেছেন নিশ্চয়ই আপনারা সবাই, যে মাটির নিচে থেকে বের করে আনবে, যে আস্ফালন দিয়েছিল, তাকে কিন্তু দুবাই আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ইতিবাচক ভূমিকা আমি বলবো, তাকে সেখানে গ্রেপ্তার করা হয়। রফিক শিকদার থাকুন, আপনি আমাদের সাথে থাকুন। আমি বুঝতে পারছি, ধরেন আপনি বিচারের কথা যেটা বলছিলেন সেটা নিশ্চয়ই সেই বিচারটা সুষ্ঠু প্রক্রিয়ায় সবাই চাইবেন, ন্যায় বিচার চাইবেন, কিন্তু আমার একটু বোঝার জরুরি যে আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে আসবো। বরং আমার কাছে এটা একটু স্পষ্ট হওয়া দরকার যে মানে ধরেন একসঙ্গে সবাই আন্দোলন করলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো, একটা প্রবল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটলো, সবাই মিলে একসঙ্গে নির্বাচন করলো, আবার এখন সামনে এসে আপনাদেরকেই পথ খুঁজতে বলছেন, আবার আপনাদের মধ্যেই ফ্যাসিবাদের ছায়া দেখতে পাচ্ছেন। সেটা একটু ব্যাখ্যা জানা দরকার যে কেন আসলে এইগুলো সামনে আসছে। এগুলো কি শুধুমাত্র রাজনীতির মেঠো বক্তব্য, নাকি এর মধ্যে আসলে কোনো সারবস্তু আছে? আমি একটু বিরতি নিই, বিরতির পর ফিরে সেটা বুঝতে চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি যে জায়গায় থামিয়েছিলাম অ্যাডভোকেট রফিক শিকদারকে, সেই জায়গা থেকে আবারও শুনতে চাইবো যে ধরেন যারা একসঙ্গে আপনাদের সাথে বছর দুয়েক আগেও আন্দোলনে মাঠে ছিলেন, তারাই আপনাদের মধ্যে এখন ফ্যাসিস্টের ছায়া খুঁজে পাচ্ছে, রাস্তা খুঁজতে বলছে যদি বিচার না করতে পারেন। নিশ্চয়ই এমন কিছু হয়েছে বা এমন কিছু তাদের কাছে প্রতীয়মান হয়েছে যার কারণেই তাদের মুখ থেকে এই বক্তব্য আসছে। রফিক শিকদার, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র চর্চা করে তারা কিন্তু সব কথাই হজম করে এবং সহ্য করে। আজকে 11 দল জামাত নেতৃত্বে তারা কিন্তু বিজয়নগরে সমাবেশ করেছে। নিশ্চয়ই সেই সমাবেশ থেকে তারা কথাগুলো বলেছে। বিএনপি কিন্তু শুনবার মতো সক্ষমতা আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একই সাথে সরকারে আছে। বিএনপির নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে, বিএনপির কাছে জনগণের প্রত্যাশা আছে। বিরোধী দলের অনেক দায়িত্ব আছে, বিরোধী দলের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশা আছে। বিরোধী দল পার্লামেন্টে কথা বলে, নিয়মিত কথা বলছে আমরা দেখছি। সেখানে তারা আগামী 5 বছর বাংলাদেশ কেমন চলবে, 10 বছর কেমন চলবে, 15 বছর কেমন চলবে, আমাদের শিশুরা কেমন থাকবে, নারীরা কেমন থাকবে, অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী কেমন থাকবে, তাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করা যায়, 50 বছর পরে বাংলাদেশ অবস্থা কী হবে, এগুলো নিয়ে আলোচনা চলতে পারে, ডিবেট হতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে পারে। নিশ্চয়ই আরও অনেক আলোচনা আছে। একই সাথে যদি বলি যে তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া গিয়েছেন, ইতিবাচক সেখানে সম্মেলন হয়েছে। চীনে আছেন, সেখানেও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে
সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ওরা সৌজন্য সাক্ষাৎ করেছে। সেখানে ইতিবাচক দিকগুলো তো বিরোধী দলে তুলে ধরা উচিত। পার্লামেন্টে কথা বলতে দেয়, অতীতে তো পার্লামেন্টে বিরোধী দলকে কথা বলতে দিত না যারা ফেসিবাদ ছিল। জামাত ইসলাম আওয়ামী লীগকে ফেসিবাদ বলতে বলতে আমি জানি না হঠাৎ করে মুখ ফসকে তারা বলেছে কিনা। আর যদি বলে যে না, চিন্তা ভাবনা করে বলেছে, আমি বলবো যে কথাবার্তা প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। কারণ ফেসিবাদ শব্দটা কাদের সাথে যায়, বিএনপির সাথে যায় কিনা। বিএনপি যতবার সরকার গঠন করেছে, জনগণের রায় করেছে, যতবারই বিএনপি নির্বাচনে হেরেছে, সুষ্ঠুবাদ নির্বাচনে জনগণের সাথেই কিন্তু ছিল। বিএনপি কখনো পালিয়ে যায় নাই, হারিয়ে যায় নাই। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তার হারিয়ে গেছে। এবং কি আপনারা যদি বলি যে আওয়ামী লীগের আজকে 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, তো সেখানে যদি বলি যে তারা প্রতিষ্ঠাবার্ষিকী করবে, তারা তো তাদের নিজের সংগঠনকে 75 সালে একবার বিলুপ্তি করেছিল, পাকশাল করে ফেলেছিল আওয়ামী লীগকে, সংগঠনই ছিল না। আর এবার সরকার বা রাজনৈতিক দলগুলো, তত্ত্বাবধায়ক সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমি বলবো যে নিষিদ্ধ তো তারা নিজেরাই করে গেছে। তারা 4 আগস্টের পরে 5ই আগস্টে যে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে 15ই আগস্ট আসলো, 16ই ডিসেম্বর আসলো, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস আসলো, 26শে মার্চ স্বাধীনতা দিবস আসলো। আপনি কোথাও দেখেছেন স্মৃতিসৌধে ফুল নিয়ে গিয়েছিল? যায়নি। সে কথাগুলো কিন্তু আমাদের বলবার সময় আসছে এবং বলা দরকার। রফিক সিকদার, আপনি যে প্রসঙ্গটি তুললেন সেই প্রসঙ্গটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আপনি বলছিলেন যে ঠিক আছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আবার সেই দলটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কর্মসূচির ডাক দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে হোক বা নানান ফোরামেই সেটা সামনে এসছে। কিন্তু এরপর সরকার থেকে শুরু করে বিএনপি, জামায়াত, এনসিপি এবং 6টি জেলায় সেনা মোতায়েন, মানে কি অ্যাক্টিভিটিস হলো আজ দিনভর, সেই রিপোর্টটি দেখি আমরা। তারপরে বরং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে আসলে দিন শেষে কি দাঁড়ালো এই কর্মসূচির ডাক দিয়ে এবং সরকারের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে কি বার্তা পেলাম। আমরা প্রতিবেদনটি দেখি, আপনারাও দেখুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে ছিল কড়া নিরাপত্তা। দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। সেখানে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলাম। এই সময় আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হন। এর আগে ধানমন্ডি ৩২ পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। বলেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে। গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। শওকত খান, ওয়ান নিউজ, ঢাকা। মাহফুজুর রহমান, আপনি একটু বিশ্লেষণে জানতে চাইবো। আপনি দেখছিলেন প্রতিবেদনটি, এর বাইরেও দেশের সারা দেশে কি কি হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনটি আছে। সময় স্বল্পতার কারণে সেটা দেখার সুযোগ হবে না। ফলে প্রশ্নটা জায়গাটা হচ্ছে, ধরেন আওয়ামী লীগ একটা তৎপরতা দেখিয়েছে, এর ফলে যেভাবে সরকার এবং বিএনপি, জামায়াত, এনসিপি, 11 দল সবাই মিলে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা কি দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাফল্যের দিকে বা সফলতার দিকে ইঙ্গিত করে কিনা? আসলে না, এটা বলতে পারবো না। এটা পুরোপুরি নির্ভর করে জনগণের উপরে। জনগণ যাকে গ্রহণ করবে বিজয় তার হবে। সুতরাং এই যাবতীয় ঘটনা যে একটা দল তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চাচ্ছে, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, আইনি কোনো পথে না গিয়ে রাজপথের সমাধানের জন্য প্রতিষ্ঠাবার্ষিকী পালনের যদি কোনো উদ্যোগ নিয়ে থাকে, এইটা জনগণ তার রায় দিবে যে জনগণ সেটা গ্রহণ করছে কি করছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো দায়িত্বই ছিল
এবং একই সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়েছিল। সুতরাং আমি মনে করি সরকারের দিক থেকে সরকার সতর্ক ছিল, সজাগ ছিল, যেন আইনকে তার নিজের পথে চলতে দিতে হয়। এবং আইনত যেহেতু একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং সেই কার্যক্রম আপনি আইনি পথে গেলে করার কোনো সুযোগ নাই। সরকারের দায়িত্ব পালন করেছে। বিরোধী দল যেহেতু আন্দোলন করেছিল এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং বিরোধী দল যেহেতু দাবিও করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মী যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার করতে হবে, সেই জন্য বিরোধী দলের পক্ষ থেকে হয়তোবা একটা সক্রিয় উদ্যোগ দেখা গিয়েছিল এই উপলক্ষে। কিন্তু আমি মনে করি যে আইনকে নিজের পথে চলতে দেওয়াই হলো সবচেয়ে ভালো কাজ। এবং আইন যদি কোনো জায়গায় আপনার কাছে অপর্যাপ্ত মনে হয় এবং মনে হয় যে আইনের ফাঁকফোঁ করে অপরাধীরা কোনো সুযোগ পাচ্ছে, তখন আপনার তো জাতীয় সংসদ আছেই, সেটা তো সংসদের হলো আইন প্রণয়নের ঘর। তো সেই ঘরে আপনি সেখানে কথা বলেন এবং আইন প্রণয়নের জন্য, মানে অ্যাপ্রোপ্রিয়েট আইন প্রণয়নের জন্য আপনি সেখানে প্রস্তাব করেন। প্রশ্নটা আরো স্পেসিফিক করি, ধরেন আওয়ামী লীগ একটা ডাক দিয়েছে, এর বাইরে তো আমরা সারা দিন ভর কোথাও গণমাধ্যমে তেমন কোনো তাদের কার্যক্রম দেখিনি, বা গত 2-1 দিনে যে তাদের ঝটিকা কিছু মিছিল দেখা গেছে। মানে আওয়ামী লীগকে দেখেননি, আওয়ামী লীগের বিরোধী যারা তাদেরকে মাঠের মধ্যে তাদের প্রবল উপস্থিতি, তাদের তীব্র সতর্কতা, ফলে এই যে বিএনপি, জামায়াত, এনসিপি, সরকার সবাই মিলে তো তাদেরকে তাদের যে চাওয়াটা সেটাকে তো সফল করেছে, তাদেরকে তো প্রাসঙ্গিক করেছে। জি, তাই নয় কি শান্ত, আপনি কি বলবেন? বরং উল্টা করে যদি দেখেন যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তি গণঅভ্যুত্থানের, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এদের উপস্থিতি না দেখলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কিছু ঝটিকা মিছিলের উপস্থিতি দেখতেন, সেটাও হতে পারত। আওয়ামী লীগ একটা বিদেশে বসে তাদের নেতারা নিরাপদে থেকে টাকা পাচার করে নিয়েছে, আরামায়েশে আছে, তারা যখন তখন অনলাইনে ঘোষণা দিয়ে দেশে থাকা তুলনামূলক তাদেরকে কম অপরাধী বা নিরপরাধ কর্মীদেরকে বিপদে ফেলবার জন্য এরকম হঠাৎ হঠকারী কর্মসূচি দিচ্ছে। এবং এটা তাদের টেস্ট কেস। এই টেস্ট কেস হিসেবে তারা যদি এই ঝটিকা মিছিলের সংখ্যা বাড়িয়ে আস্তে আস্তে তারা বুঝতে পারে যে না, এটা করা যায়, তাহলে এই সংখ্যাটা বাড়তে থাকবে। কারণ দুষ্টু লোকের সংখ্যা তো একেবারে কম না এখনো। আওয়ামী লীগের কিছু নেতা পালিয়ে গেছে, তার সংখ্যা খুব কম। বেশিরভাগ দেশে ঘাপটি মেরে আছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। সেই হিসেবে আওয়ামী লীগ যে বার্তাটা দেয় অনলাইনে, তার পাল্টা বার্তাটা যদি স্ট্রংলি একইভাবে সরকারিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিকভাবে দিতে না পারে, তাহলে তাদের ওই অনলাইনটাই তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে চলে আসবে না এবং নাশকতা করবে না, ওই নিশ্চয়তা আপনি আমি দিতে পারি না। সুতরাং ফ্যাসিবাদকে রুখতে গিয়ে 16 বছর যেরকম জীবন দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের শক্তি, তারা দেশের মানুষকে নিয়ে তাদের বিতাড়িত করেছে, তারা পালিয়ে গেছে গণহত্যা চালিয়ে, তাদের বিচার না হওয়া পর্যন্ত। কিন্তু এই বিচারের জন্য আবার রাজনৈতিকভাবে অনন্তকাল ধরে বিচারের নাম করে চলবে, আর বড় একটা শক্তিকে দেশের মেইন রাজনীতির ফ্লোর বাইরে তাদের সাধারণ সমর্থকদেরও রাখবেন, অথবা তাদেরকে বাধ্য করবেন অন্য দলে ভিত্তে, সেটাও ভালো প্রক্রিয়া না। বরং নির্দিষ্ট একটা টাইম ফ্রেম দিয়ে যারা সত্যিকার অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং আদালত সিদ্ধান্ত নেক দল হিসেবে আওয়ামী লীগ কতটা অপরাধী, তারা রাজনীতি করার এই নামে অধিকার রাখে কিনা, না নতুন ভাবে তাদের রাজনীতি করতে হবে, সেটা সময় বলবে। ওকে, আমি এই যে একটু থামানোর পর একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে নিশ্চয়ই রফিক শিকদার এবং সাইফ মুস্তাফিজেরও বিশ্লেষণ শুনতে চাইবো। ছোট্ট একটা বিরতি। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি একটু রফিক শিকদারের কাছে যেতে চাই। রফিক শিকদার, আপনি শুনছিলেন আলোচনার একটা অংশে আমরা বলছিলাম যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে আসলে সামনে আনা হচ্ছে, বা যে প্রক্রিয়ায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের দায় কতটুকু দেখেন, বা আপনারা যেভাবে রিয়্যাক্ট করছেন বা যেভাবে আপনারা পদক্ষেপগুলো নিচ্ছেন, সেটাকে কিভাবে দেখবেন?
না দেখুন, 2025 সালের মে মাসে সংগঠিত যে ছাত্র জনতার অভ্যুত্থান ও জুলাই গণহত্যার প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর এটি আপনার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই নিষেধাজ্ঞা বলবৎ আছে। এখানে সরকারের কাজ করছে। এখানে নিষিদ্ধ সংগঠন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, গণতান্ত্রিক বাংলাদেশে অ্যানার্কি তৈরি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আর আওয়ামী লীগের যে চরিত্র গত 15 বছর কিংবা এর আগে দেশের মানুষ জানে, তারা কত রকমের সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, রাজনৈতিক দলগুলোতে, সমাজে, সমাবেশে, সভায়, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। সেখানে আমি বলবো যে অতীতের আইনশৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক সমাবেশে, অধিকারের সমাবেশে, বিএনপির বড় বড় রাজনৈতিক শান্তিপূর্ণ সমাবেশে তারা প্যানিক সৃষ্টি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, গুলি করেছে, পণ্ড করে দিয়েছে। আর আজকের এই সরকার নিষিদ্ধ সংগঠন বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে, সেটা নিশ্চিত করার জন্য যেন ঘটাইতে না পারে বদ্ধপরিকর। কেন অবশ্যই এটা প্রশংসনীয়। কোনো কারণে কি হিমশিম খাচ্ছে সরকার? এবং একই সাথে যদি আপনাকে বলি যে সরকারের দায়িত্ব উন্নয়নের অগ্রযাত্রাকে যেমনি এগিয়ে নিয়ে যাওয়া, একই সাথে আইনশৃঙ্খলার যেন অবনতি না হয়, অস্থিতিশীল পরিস্থিতি না হয়, সমাজে যেন শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় এবং সুন্দর সুখী বাংলাদেশ বিনির্মাণে সরকার যে বদ্ধপরিকর, 31 দফা যে বাস্তবায়ন করার জন্য সরকার দিনরাত পরিশ্রম করছে তারেক রহমানের নেতৃত্বে, সেটিরই প্রতিফলন ঘটেছে। এখন যদি কেউ বলে যে তারা গুজব ছড়ানোর জন্য মিডিয়ার মাধ্যমে, অপপ্রচারে, অনলাইনে আস্ফালন দিয়েছে, এটা তারা দিয়েছে, কিন্তু আমরা বলবো সরকার সতর্ক ছিল। একই সাথে যদি বলেন যে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং এটা প্রমাণ করেছে যে কেউ গুজব করে, কেউ অনলাইনে হুমকি দিয়ে বাংলাদেশের মাটিকে আরও অস্থিতিশীল করতে পারবে না। একই সাথে যদি বলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করেছে, পার্লামেন্টে আজকে বিতর্ক কেন হচ্ছে? বিতর্ক হবে, এটা গণতান্ত্রিক চর্চা। একই সাথে যদি বলেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সরকারকে কেন সমালোচনা করছে, করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে এবং যে 15 বছর গুম খুন করেছে তার বিরুদ্ধে বিএনপি সহ প্রত্যেকটি ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা এখন চর্চা করছে তারা এক এবং অভিন্ন থাকবে, সেটা আমি বিশ্বাস রাখি। যে অসংখ্য ধন্যবাদ রফিক শিকদার। আমি বরং একটু সাইফ মুস্তাফিজ তার কাছে তার ছোট্ট বিশ্লেষণ শুনতে চাইবো। ছোট্ট করে সাইফ মুস্তাফিজ বলবেন যে সরকার যে তার সতর্ক বলতে চাই বাকিদের কথা একটু চিন্তা করতে হবে, বাকিদেরকে একটু বলার সুযোগ দিতে হবে। মিস্টার রফিক শিকদার, আমি বরং একটু সাইফ মুস্তাফিজের কাছ থেকে তার বিশ্লেষণটা শুনতে চাই। সাইফ মুস্তাফিজ, সরকারের যে সতর্ক প্রতিক্রিয়া বা আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে গিয়ে তার যে কার্যক্রম, সেটা দেখার পরেও কি এখনো এই অভিযুক্তি তুলবেন আপনারা যে আসলে বর্তমান সরকার বিএনপি নেতৃত্বাধীন তারা আসলে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে পুনর্বাসন করতে চায়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। মানে বর্তমানে আজকে সরকারের যে পদক্ষেপ ছিল সেটাকে আমি মনে করি যে এটা সাধুবাদ জানানোর মতো, এবং সারা দেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করেছে সারাদিনের পরিস্থিতি, সেটাতে আসলেই সাধুবাদ জানানো আমাদের জায়গা থেকে, বিরোধী দলের জায়গা থেকে আমরা জানাতে চাই। কিন্তু যেই কথাটা আসলো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, সেটা ধরেন যে এটা তো একটা লং টার্ম প্রজেক্টের মতো। এটা আমার যে সমালোচকরা যে কথাগুলো বলেছেন সেটা সত্য, যে 17 বছর ধরে গুম খুন নিপীড়নের শিকার বিএনপির, আমাদের তৃণমূলের নেতাকর্মী থেকে সব স্তরের নেতাকর্মীরাই হয়েছে, এবং তারা জানে যে তাদের আসলে কি লেভেলের তারা আসলে মনস্টার হতে পারে এবং কি লেভেলের ক্রাইটেরিয়াতে আসলে সবাইকে শেষ করার মতো জায়গা তারা তৈরি করতে পারে। কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি নির্বাচনের সময়ও, তার আগ দিয়েও দেখা গিয়েছে আসলে আওয়ামী লীগের একটা গ্রুপকে নানাভাবে পুনর্বাসন করা হয়েছে, যেটা আসলে নিজেদের স্বার্থেই। আবার ধরেন যে এই যে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বর্তমান সরকারের একজন উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে হচ্ছে যে ইলেকশনের একটা ক্রাইটেরিয়াতে আনা যেতে পারে, এরকম টাইপের একটা কমেন্ট তারা করলেন। তো পুরোপুরি আওয়ামী লীগকে তারা একসাথে না আনলেও যেইভাবে তাদের স্বার্থে কাজে লাগানো যায়, যে অল্প ক্রাইটেরিয়াতে অল্প অল্প জোন ভিত্তিক ভাবে তারা আনার চেষ্টা করছে বা তাদেরকে পুনর্বাসন করছে, সেটা আর্থিক দিক দিয়ে হোক, সাংগঠনিক দিক দিয়ে হোক, যে কোনো জায়গা দিয়ে বিএনপি যে দিক দিয়ে লাভবান হচ্ছে সেই ক্রাইটেরিয়াতে যে করছে, কিন্তু এতে করে আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হতে পারছে। আপনি 3 জন 4 জন বিভিন্ন জায়গায় করে যে আনছেন,
আস্তে আস্তে তারা মিলে 100 জন হচ্ছে, তারপর 1000 জন হচ্ছে, তারপর সেটা 1 লাখ বা তাদের যতটুকু জনগোষ্ঠী আছে তারা কিন্তু এক হওয়ার সুযোগ পাবে। তো আমি সরকারের কাছে যেটা অনুরোধ করবো যে আজকে আপনাদের যেই ভূমিকা ছিল আপনারা রাজনৈতিক ভাবেও সেইভাবেই আসলে দেখেন, কারণ আপনারা সব থেকে বড় সাফারার। যেই রাজনীতি অসংখ্য ধন্যবাদ সাইফ মুস্তাফিজ এবং রফিক শিকদার, আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়েছিলেন। এই জায়গা থেকে বরং মাহফুজুর রহমান আপনার কাছে শুনতে চাইবো যে ধরেন এই অভিযোগটা আসে যে আওয়ামী লীগকে গণমাধ্যমই নানানভাবে আসলে সামনে নিয়ে আসে, সেটা টিআরপির কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, কিন্তু আপনার কাছে মন্তব্যটা জানতে চাইছি যে আসলে জামায়াত এবং বিএনপি আসলে একে অপরকে চাপে রাখতেই কি আসলে আওয়ামী লীগ প্রসঙ্গটা সামনে আনে কিনা? কিছুটা সত্য, অবশ্যই একে অপরকে চাপে রাখার জন্য আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আসে। আর দ্বিতীয় হলো একটা বাস্তবতা, বাংলাদেশে তো দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল, সরকারেও দীর্ঘদিন ছিল, সুতরাং আপনি সমাজ থেকে একেবারেই যে মুছে ফেলবেন আওয়ামী লীগ নামটা সেটা হয়তো সম্ভব হয় না। সুতরাং ঘুরে ফিরে এবং অনেক সময় তো এই যে জামাত এবং আওয়ামী লীগ বা এনসিপি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করার সময়ও কিন্তু রেফারেন্স হিসাবে আওয়ামী লীগকেই নিয়ে আসে, তো সেইটা হয়তো রেফারেন্স হিসাবে থাকবেই। আর বাকিটা সেটা ভবিষ্যৎ বলতে পারবে এবং বাংলাদেশের জনগণ তারা বলতে পারবে। কিন্তু আমি মনে করি যে এখন যে পর্যায়ে আছে এবং আজকে সরকার যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিষিদ্ধ একটা রাজনৈতিক দলের কার্যক্রম যাতে না করতে পারে সেজন্য সরকার যেভাবে সতর্ক ছিল, ইট ওয়াজ অল রাইট। জি, সায়ন্ত আপনি যদি এই বিষয়ে একটু বিশ্লেষণ দিতে চাইবেন এবং ছোট করে প্রশ্ন করে আমি আমাদের ডায়াসে যেতে চাই, কিছু অনলাইন পোর্টাল দেখব। আপনাকে প্রশ্নের জায়গাটা হচ্ছে ধরেন যে একে অপরকে ফ্যাসিস্ট তকমা দেয়া বা একে অপরকে নানানভাবে ক্ষমতা থেকে সরে যাওয়ার পথের কথা বলা বা তীব্র বাদানুবাদ, সেটা যখন দেখতে পাই একই সঙ্গে আওয়ামী লীগ প্রসঙ্গটা এলেই আবার দেখি সবগুলো এক হয়ে যায়। ফলে এই প্রশ্নটা ওঠে কিনা যে ধরেন একটা সময় আমরা সংসদের দিকে যেমন দেখতাম যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে একটি সংসদ সাজানো একটা পক্ষ, এখন আবার এটা আসে মনে হয় কিনা যে বিএনপি জামায়াত এনসিপি সব আসলে উপরেই একে অপরের প্রতিপক্ষ, দিন শেষে সব এক। এইটা সামগ্রিকভাবে এটা বলা যাবে না যে এক, কারণ রাজনীতির একটা প্রতিযোগিতা আছে। এদেশের জামায়াত ইসলাম তাদের যে রাজনৈতিক ধারা, সেই ধারাটাকে এগিয়ে নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায়। সেটা গত নির্বাচনে আমরা অত্যন্ত প্রকটভাবে সেটা দেখেছি। সুতরাং জামায়াত কাউকে ছাড় দেওয়ার রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয়তাবাদী দল হিসেবে তারা তাদের যে জনপ্রিয়তা ধরে রেখে যেতে চায়, এখানে রাজনৈতিক ছাড় বিএনপিও দিবে না। এই ক্ষেত্রে উভয়ের প্রতিযোগী এবং রাজনীতিতে বাংলাদেশের যে ট্রেডিশনাল যে অলংকারগুলো আছে, যেটা গ্রহণযোগ্য হোক বা না হোক একে অপরকে আক্রমণ করা, সেগুলোও চলছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে 16 বছর ধরে এই জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, যে পরিমাণ সাফার হয়েছে, তারপরে সর্বশেষ যে গণহত্যা চালিয়ে হাসিনা পালিয়ে গেল, তখন এই দুই দলের নেতাকর্মীরা বেশি গুম খুনের শিকার হয়েছে। সুতরাং ফ্যাসিবাদ ফিরে আসলে এই দুই দল সহ এনসিপি সহ অন্যান্য দল কেউ যে রেহাই পাবে না, এই চিন্তাটা তাদের আছে। সুতরাং ফ্যাসিবাদের প্রশ্নে তারা এক হবে, এটা অবধারিত। যে একটা সময় আমরা এরকম ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতা ছিলেন তারা এরকম বলতেন যে আসলে এই পক্ষ এলে এই পক্ষ নিঃশেষ হয়ে যাবে, ওই পক্ষ এলে এই পক্ষ নিঃশেষ হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমি বরং এই ফাঁকে একটু অনলাইন পোর্টালগুলো সর্বশেষ আপডেটগুলো দেখে নিই, পাশাপাশি চেষ্টা করব যদি সুযোগ থাকে একটু মন্তব্য নেওয়ার। এখন পর্যন্ত প্রথম আলোর যেই পোর্টাল আছে তাতে ফ্রান্সে প্রচণ্ড গরম থেকে বাঁচাতে পানিতে নেমে ডুবে 40 জনের মৃত্যু, ইউরোপ জুড়ে তাপপ্রবাহ, এই বিষয়টি এসেছে। আওয়ামী লীগের সামনে 4টি পথ বেছে নেবে কোনটি, একটি বিশ্লেষণমূলক তারা একটা প্রতিবেদন করেছে। এছাড়াও বগুড়া সেই 3 ইউনিয়নের নাম পরিবর্তন গণশুনানি যেসব প্রস্তাব এলো, আসলে আগ্রহ ছিল এই বিষয়ে একটু মন্তব্য শোনার যে আসলে 3টি ইউনিয়ন নিয়ে একজন প্রতিমন্ত্রী তার সন্তানদের নামের সুযোগ ছিল, মনে হয় না পাবো এখন। আমি পরের অনলাইনটি দেখতে চাই। বিবিসি বাংলা তারা কি বলছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে 18 আইন কর্মকর্তার
একযোগে পদত্যাগ, নিশ্চয়ই এটা ওটা দাবি রাখে আলোচনার জন্য, কিন্তু একেবারে সময় নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা ও ঢাকার বাইরে যে চিত্র দেখা গেল, সেই প্রতিবেদনটিও বিবিসি বাংলা তার করেছে। এখন আর উপায় নেই, আমাকে বলা হচ্ছে অনুষ্ঠান শেষ করতে, ফলে অনুষ্ঠানে একেবারে শেষ করতে হচ্ছে। আমরা আগ্রহ ছিল প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আলোচনা, কিন্তু একেবারে সময় কুলে উঠল না। যাই হোক, আরেকদিন আমরা চেষ্টা করব, যেহেতু সফরটা লম্বা আছে, আলোচনা নিশ্চয়ই আসবে নানান সময়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং মাহফুজুর রহমান, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।